হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট স্টেপ একাডেমি। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করব লেনদেন বা ট্রানজ্যাকশন টপিকটি নিয়ে, যেটা এসএসসি এবং এইচএসসি দুইটি পরীক্ষাতেই 10 নম্বর করে সকল বোর্ডে বারবার আসে। তাই আজ আমরা খুব সহজ ভাষায় এবং উদাহরণসহ বুঝে নিব টপিকটা, যাতে তুমি পরীক্ষায় পেয়ে যাও পুরো নম্বর কোনো ভুল ত্রুটি ছাড়াই। চলো শুরু করি। প্রথমেই লেনদেন বা ট্রানজ্যাকশন এইটা বলতে কি বোঝায় আমাদের প্রথমে এটা বুঝতে হবে। লেনদেন বা ট্রানজ্যাকশন বলতে বোঝায় অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনাকে লেনদেন বলা হয়। আমরা আজকে ভিডিওটা বড় করব না, আমরা লেনদেন নিয়ে অনেক বিস্তারিত আলোচনাও করব না। আমরা আজকে মেইনলি আলোচনা করব লেনদেন থেকে যে প্রশ্নটা হয়ে থাকে, এই প্রশ্ন থেকে আমরা কিভাবে 10টি নম্বর এনশিওর করব। তো এই টপিক থেকে যে প্রশ্নটি হয়ে থাকে, এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের হেল্প করবে এই হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন কোনটা? যে এ সমান এল প্লাস ওই। এ বলতে আমরা কি বুঝি? এ বলতে আমরা অ্যাসেট বুঝি, যেটার বাংলা বলে সম্পদ। এল বলতে আমরা লাইবিলিটি বুঝি, যাকে বলা হয় দায়। আর ওই বলতে আমরা বুঝি ওনার্স ইকুইটি, যাকে বলা হয় মালিকানা সত্ত্ব। এইটার আবার বর্ধিত একটা রূপ আছে, যেটাকে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এইটা মূলত ওইরই একটা বর্ধিত অংশ। ওইর মধ্যে যে চারটা এলিমেন্ট আছে সেই চারটা। সি দ্বারা বোঝানো হয় ক্যাপিটাল বা মূলধন, আর দ্বারা বোঝানো হয় রেভিনিউ বা আয়, ই দ্বারা বোঝানো হয় এক্সপেন্সেস বা ব্যয়, আর ডি দ্বারা বোঝানো হয় ড্রয়িংস বা উত্তোলন। এখন অনেক সময় কি হয়, ক নম্বরে প্রশ্নে চেয়ে থাকে যে প্রারম্ভিক মূলধন কত এটা বের করো, অথবা বলতে পারে যে উপরোক্ত ঘটনা থেকে কোনগুলো লেনদেন নয় তার মোট পরিমাণ বের করো, আবার বলতে পারে মোট বিক্রয় পরিমাণ বের করো। এই টাইপের কোশ্চেন হয়ে থাকে এই ক নম্বরের জন্য, যেটাতে আমার 2 মার্কস। এটা খুব সংক্ষেপে করা যায় এবং খুব ইজিভাবে করা যায়। খ নম্বরে অনেক সময় থাকে যে লেনদেন, উপরোক্ত ঘটনাগুলি লেনদেন কি বা লেনদেন নয় এর কারণ সহ ব্যাখ্যা করো। আবার অনেক সময় ক্যাশ মেমো, চালান, ভাউচার ইত্যাদি থেকে কোশ্চেন চেয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে বলে যে খ নম্বরে যে উপরোক্ত লেনদেনগুলো থেকে বা উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের উপরে কি প্রভাব ফেলে। তো এইটার জন্য আমরা বেসিক্যালি বা এই কোশ্চেনটা অনেক সময় মানে রিপিটেডলি এসে থাকে যে হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর কি প্রভাব ফেলছে। তো চলো আজকে আমরা এই টাইপের একটা কোশ্চেনের সলভ করে দেখি। তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ একটা প্রশ্ন আমি তুলে ধরেছি। এই প্রশ্নটি সলভ করার জন্য প্রথমে আমার লিখতে হবে যে ব্যবসাটি কার বা এই ব্যবসায়ের মালিক কে। তো এই প্রশ্নের মালিক হচ্ছে মিস্টার দীপক। এইটার জানুয়ারি মাসের হিসাব করতে বলছে এবং এটা একটি সেবা আয়ের হিসাব বা এটা আইন পেশার একটি হিসাব। তার প্রথম মাসের কিছু লেনদেন দেওয়া আছে। তো চলো আমরা প্রথম যে ডেটটা আছে সেখানে কি বলছে দেখি। বলতেছে জানুয়ারি 1 তারিখে আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো। তাহলে আমরা লিখি তারিখটা জানুয়ারি 1। এই তারিখে 50,000 টাকা বিনিয়োগ করা হলো। 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 50,000 টাকা বিনিয়োগ করা হ
50,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে এইটার জন্য আমার সংশ্লিষ্ট হিসাব কি হবে? আমার হিসাবটা হবে, যেহেতু ব্যবসায়ে টাকা বিনিয়োগ করা হয়েছে, তাহলে আমার কি হবে, যে নগদান হিসাব আর একটা কি হিসাব আসবে, আমি যেহেতু ব্যবসায়ে টাকা নিয়ে আসছি বা মিস্টার দীপক টাকা নিয়ে আসছে, এটার জন্য হবে তার মূলধন হিসাব। এবং এইটার জন্য হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? নগদান হিসাবে কি হবে, যদি ব্যবসায়ে নগদান হিসাব বা ক্যাশ আসে বা ক্যাশ বাড়ে বা বৃদ্ধি পায়, এর জন্য কি হবে, আমি এটা লিখতে পারি যে এ বৃদ্ধি, সংক্ষেপে, বা এটাকে বলতে পারি সম্পদ বৃদ্ধি। মূলধনের জন্য আমি কি বলতে পারি, যে ওই বৃদ্ধি। আমরা পরের ডেটে চলে যাই। জানুয়ারি 2 তারিখে বলতেছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো। জানুয়ারি 2 অফিস ভাড়া পরিশোধ করলে আমার হিসাব কি আসবে, যে ভাড়া হিসাব। আর একটা কি আসবে, আমি যেহেতু নগদে পরিশোধ করতেছি, তাহলে আসবে হচ্ছে নগদান হিসাব। এটার জন্য আমার হিসাব সমীকরণের প্রভাব কি হবে, ভাড়া কি, ভাড়া একটি ব্যয়, তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমার কি হয়, ও ই হ্রাস পায়। আর নগদান হিসাব আমি নগদে পরিশোধ করছি, এর মানে কি, আমার নগদ টাকা চলে গেছে বা নগদ টাকা কমে গেছে, এর জন্য আমার কি হবে, অ্যাসেট বা এ হ্রাস। পরের ডেটে কি বলতেছে, জানুয়ারি 7 তারিখে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। জানুয়ারি 7 তারিখে আমি যদি কোনো যন্ত্রপাতি কিনি, তাহলে আমার কি হবে, যন্ত্রপাতি বাড়বে বা একটা সম্পদ বাড়বে, স্থায়ী সম্পদ। তাহলে যন্ত্রপাতি হিসাব। আর আমি এই যন্ত্রপাতিটা কিভাবে ক্রয় করতেছি, নগদ টাকা দিয়ে, তাহলে হবে নগদান হিসাব। তাহলে যন্ত্রপাতি হিসাব আমার কি, অ্যাসেট, তাহলে এ বৃদ্ধি। আর নগদান হিসাবে আমার কি হচ্ছে, যে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে এ হ্রাস, একটি সম্পদ বৃদ্ধি, একটি সম্পদ হ্রাস। জানুয়ারি 10 তারিখে বলতেছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। জানুয়ারি 10 তারিখে আমি মক্কেলকে নগদে আইনি সেবা দিলাম, এর জন্য আমি কি পাইলাম, নগদে টাকা পাইলাম, মানে নগদান হিসাব বাড়লো, তাহলে নগদান হিসাব। আর আমি যেহেতু সেবা দিয়েছি, এর জন্য আমার কি হবে, আয় হয়েছে, তাহলে নগদান হিসাবের জন্য হবে এ বৃদ্ধি। আর আয়ের জন্য কি হবে, আর বৃদ্ধি বা রেভিনিউ বৃদ্ধি, যার ফলে হবে ও ই বা ওনার্স ইকুইটি বৃদ্ধি। জানুয়ারি 15 তারিখে বলতেছে অফিস কর্মচারী বেতন পরিশোধ করা হলো। জানুয়ারি 15 তারিখে আমি পরিশোধ করলাম কি, বেতন, তাহলে হবে হচ্ছে বেতন হিসাব। আর বেতন হিসাব কি, বেতন হিসাব হচ্ছে ব্যয়, ব্যয়ের জন্য কি হবে, ও ই বা ওনার্স ইকুইটি হ্রাস। আর বেতনটা আমি কি হিসাবে দিচ্ছি, বেতনটা আমি নগদে পরিশোধ করতেছি, তাহলে হবে নগদান হিসাব। এর জন্য আমার কি হবে, নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে এ হ্রাস। এরপরে বলতেছে জানুয়ারি 20 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। তাহলে ব্যাংক থেকে যদি আমি ঋণ নেই, এর জন্য আমার কি হবে, জানুয়ারি 20 তারিখে আমার নগদ টাকা বাড়বে, তাহলে নগদান হিসাব। নগদ টাকা বাড়লে আমার কি হবে, এ বৃদ্ধি। আর আমি কি করলাম, ঋণ নিলাম, ঋণ নিলে আমার কি হয়, আমার দায় বাড়ে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ব্যাংক ঋণ। তাহলে দায় বৃদ্ধি মানে কি, এল বৃদ্ধি। এরপরে বলতেছে জানুয়ারি 24 তারিখে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো
আমি যদি ধারে আইনি সেবা দেই তাহলে এর জন্য আমার কি হয়, আইনি সেবা যদি আমি ধারে দেই তাহলে তার কাছ থেকে আমি এখনো টাকা পাই নাই, এই জন্য আমার ক্রিয়েট হয় হচ্ছে প্রাপ্য হিসাব, বা আমি লিখতে পারি দেনাদার হিসাব। প্রাপ্য বা দেনাদার কি, এটা একটা সম্পদ, তাহলে কি হচ্ছে এ বৃদ্ধি। আর আমি যেহেতু সেবা প্রদান করছি এর জন্য আমার কি হবে, আমার আয় হবে। তাহলে আয় হলে কি হয়, আর বৃদ্ধি মানে ওই বা ওনার্স ইকুইটি বৃদ্ধি। 29 তারিখে কি বলতেছে, যে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো। এখন বাকিতে যদি আমি কারো কাছ থেকে যন্ত্রপাতি কিনে থাকি তাহলে আমার কি হিসাব হবে, আমার হবে হচ্ছে প্রদেয় হিসাব, বা বলতে পারি পাওনাদার। এর জন্য আমার কি হবে, আমার দায় বৃদ্ধি পাবে, মানে এল বৃদ্ধি। আর আমি কি করতেছি, যে বাকিতে যে যন্ত্রপাতি কিনছিলাম সেটা পরিশোধ করতেছি, এর মানে কি আমার নগদ টাকা চলে যাচ্ছে, এর মানে নগদান হিসাব। এর জন্য আমার কি হবে, এ বা সম্পদ হ্রাস। এইভাবে আমরা যদি প্রশ্নে বলে যে উপরোক্ত লেনদেন সমূহ হিসাব সমীকরণের উপাদানগুলোর উপরে কিভাবে প্রভাব ফেলে, আমরা এইভাবে অ্যান্সার করব। অনেক সময় গ নম্বর কোশ্চেন, যেটা আবার 4 মার্কসের, গ নম্বর কোশ্চেনে অনেক সময় বলে থাকে যে হিসাব সমীকরণে বিবরণী ছকে লেনদেনগুলোর প্রভাব দেখাও। তো এইরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এইটার আমরা অ্যান্সার কিভাবে করব, আমরা তখন উপরে এরকম টাইটেল দিব যে মিস্টার দীপক 2014 সনের জানুয়ারি মাসের লেনদেন সমূহের প্রভাব হিসাব সমীকরণে বিবরণী ছকে দেখানো হলো। এইটা হচ্ছে একটা বিবরণী ছক। তো চলো আমরা দেখি কিভাবে এই কোশ্চেনের আমরা সলভ করব। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, অনেক সময় বইতে বা গাইডে স্ক্রিনে দেখতে পাবা যে প্রত্যেকটা ডেটের পরে একটা জের বের করে বা উদ্বৃত্ত বের করে। তো এর ফলে কি হয়, আমার হচ্ছে একটু টাইম কনজিউমিং হয় বা ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আমরা কি করব, আমরা প্রত্যেকটা ডেটে জাস্ট টাকাগুলো লিখব, এরপরে একদম লাস্টে এসে আমরা জের দেখব, জের দিয়ে আমরা মিলাই দিব যে অ্যাকচুয়ালি অ্যাসেটস বা সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে চলো শুরু করা যাক। প্রশ্নে বলছে যে জানুয়ারি 1 তারিখে আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো। তো আমি ডেট লিখলাম 2014 জানুয়ারি 1 তারিখে। তাহলে আমার কি আসলো, যে নগদ টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে নগদে আমার টাকা বাড়বে কত টাকা, 50,000 টাকা। সেই সাথে আমার মূলধন বাড়বে বা মালিকানা সত্ত্ব বাড়বে 50,000 টাকা। আর আমি মন্তব্যে কি লিখবো, মন্তব্যে আমি বিনিয়োগ লিখবো। পরের ডেটে কি বলতেছে, যে জানুয়ারি 2 তারিখে বলতেছে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো। তাহলে অফিস ভাড়া যদি আমি পরিশোধ করি তাহলে আমার কি হবে, আমার নগদ টাকা বাড়বে না কমবে, আমার নগদ টাকা কমে যাবে 3,000 টাকা। আমি এটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো, এটা মানে হইতেছে আমার নগদ টাকা কমে গেছে। এর সাথে সাথে কি হয়েছে, মালিকানা সত্ত্ব কমছে 3,000 টাকা, এটাও ব্র্যাকেট দিব। এবং এখানে মন্তব্যে আমি কি লিখবো, যে ভাড়া পরিশোধ। আমরা পরে দেখি জানুয়ারি 7 তারিখে নগদে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। তাহলে
জানুয়ারির 7 তারিখ আমি কি করেছি, অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় করছি। তো নগদে যদি ক্রয় করি তাহলে আমার কি হবে, 15,000 টাকা মাইনাস হয়ে যাবে, নগদ টাকা কমে যাবে, আর যন্ত্রপাতি নামে একটা নতুন সম্পদ আসবে। এখানে 15,000 টাকা বৃদ্ধি পাবে। আমরা এখানে মন্তব্য কিছু লিখবো না, কারণ একটি সম্পদ বৃদ্ধি এবং একটি সম্পদ হ্রাসের জন্য মন্তব্য না লিখলেও চলে। পরেরটা বলতেছে জানুয়ারি 10 তারিখে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। 10 তারিখে আমি যদি আইনি সেবা দিই তাহলে আমার জন্য কি হয়েছে, আইনি সেবা দেওয়ার ফলে আমি টাকা পেয়েছি, কত টাকা, নগদে 6,000 টাকা। তাহলে নগদ 6,000 টাকা বৃদ্ধি, আর একই সাথে আমার কি হয়েছে, আমার আয় হয়েছে। তাহলে আয়ের জন্য আমার কি হবে, মালিকানা সত্ত্ব 6,000 টাকা বৃদ্ধি। আমি সংক্ষেপে এখানে আয়ও লিখতে পারি বা সেবায়ও লিখতে পারি। পরের ডেটে বলতেছে জানুয়ারি 15 তারিখে অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। তাহলে বেতন পরিশোধ করছি আমি নগদ টাকায়, তাহলে 2,000 টাকা আমার মাইনাস বা নগদ টাকা কমে গেছে। সেই সাথে আমার এক্সপেন্স হয়েছে বা ব্যয় হয়েছে 2,000 টাকা, এই জন্য মালিকানা সত্ত্ব 2,000 টাকা কমবে। আমি এটা লিখব যে বেতন বা খরচ, বেতন পরিশোধ বা সংক্ষেপে কেউ চাইলে খরচও লিখতে পারো। পরের ডেটে বলতেছে জানুয়ারি 20 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই তাহলে আমার কি হবে, নগদ টাকা বাড়বে 20,000 টাকা। সেই সাথে আমার দায় ক্রিয়েট হইতেছে যে ব্যাংক ঋণ, দায়ও আমার বাড়বে 20,000 টাকা। আমি এখানে মন্তব্যে লিখব যে ঋণ গ্রহণ। এরপরের ডেটে বলতেছে জানুয়ারি 24 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। তাহলে 24 তারিখে আমি যদি ধারে সেবা দিই তাহলে আমি কি হবে, নগদ টাকাই বাড়বে না, আমার বাড়বে হচ্ছে প্রাপ্য বা দেনাদার। প্রাপ্য কত টাকা বাড়তেছে, 7,000 টাকা। সেই সাথে আমি যেহেতু সেবা দিয়েছি তাহলে আমার কি হবে, আয় হবে। আয় হলে আমার মালিকানা সত্ত্ব বাড়বে 7,000 টাকা। আমি এখানে সংক্ষেপে মন্তব্যে আয় লিখব। এরপরে জানুয়ারি 29 তারিখে বলতেছে যে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 10,000 টাকা। তাহলে জানুয়ারি 29 তারিখে আমি বাকিতে যে যন্ত্রপাতি কিনছি সেটার মূল্য পরিশোধ করতেছি। তাহলে আমার কি হবে, আমি যেহেতু পরিশোধ করতেছি তা এর মানে নগদ টাকা কমবে 10,000 টাকা। সেই সাথে আমি পরিশোধ করতেছি প্রদেয় হিসাবকে বা পাওনাদারকে, তাহলে আমার পাওনাদারও কি হবে, 10,000 টাকা কমবে। আমি এখানে লিখব যে বাকি পরিশোধ। আমার সবগুলো লেনদেন বসিয়ে ফেলছি, এখন আমি এই ব্যালেন্সগুলো আপডেট করব। তাহলে আমি যদি নগদের হিসাবটা করি, 50,000 টাকা পজিটিভ আর 6,000 টাকা মানে 56,000 আর 20,000, 76,000 টাকা। সেখান থেকে আমার মাইনাস করতে হবে 3,000 টাকা মানে 73 থেকে 10, 63,
63 থেকে যদি আরো 5,000 বাদ দেই তাহলে হয় 58,000, সেখান থেকে আরো 2,000 বাদ দিলে হয় 56,000, সেখান থেকে আরো 10,000 যদি বাদ দেই তাহলে হয় 46,000। যন্ত্রপাতির জাস্ট একটাই আছে 15,000, ব্যালেন্সটা নামাই ফেলি। প্রাপ্যতে আছে জাস্ট 7,000 টাকা। তাহলে এই তিনটা আমি এখন যদি যোগ করি তাহলে আমার কত টাকা আসে? সেই 40 আর 7 যোগ করলে হয় হচ্ছে 53, 53 সাথে 15 যোগ করলে হয় হচ্ছে 68,000। এবার আমরা দায়ের পাশে দেখি। ব্যাংক ঋণ 20,000, প্রদেয় হিসাব 10,000, মাইনাস ফিগারে। মালিকানা সত্ত্ব দেখি 50,000 আর 6,000, 56, 56 আর 7 হচ্ছে 63, 63 থেকে 3 বাদ দিলে 60, 60 থেকে 2 বাদ দিলে 58,000। আটান্ন আর 20,000 যোগ করলে হয় 78,000, 78,000 থেকে এই মাইনাস 10,000 যদি বাদ দিই তাহলে হয় 68,000। তাহলে আমার দায় এবং মালিকানা সত্ত্ব 68,000 এবং আমার টোটাল সম্পদ বা মোট সম্পদও 68,000। তাহলে আমার ইকুয়েশনটা মিলে গেছে। এই ছিল আজকের ক্লাস। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দাও, কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলিও না। নেক্সট স্টেপ একাডেমিকের পরীক্ষায় সবার জন্য শুভকামনা। দেখা হবে পরের ক্লাসে।